রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা। কি হবে কি হচ্ছে এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা প্রকাশ করেছে এই তিনটে নিউজ দেখেন। একটা, বিএনপি নির্বাচন নিয়ে ঈদের পরে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনূসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই চারটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে চার পক্ষেরই লাভ। আর উপদেষ্টাদের ভিতরে এমন মানুষ রয়েছে যারা চান না ডক্টর ইউনূস শাসন করুন, দেশের শাসন তার হাতে থাকে। হঠাৎ করে এই যে পদত্যাগের ইস্যুটা, এটা কেন আসলো আপনার কাছে? আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গুঞ্জন উঠছে 90 দিনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকার গঠিত হচ্ছে। এটা কি আসলে সত্য? সত্যিকার অর্থে কি জাতীয় সরকার গঠন করা হবে? গুঞ্জন উঠছে ফখরুদ্দিনকে আবারও দেশে ফিরিয়ে আনা হবে এবং তাকে ক্ষমতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে যেই আন্দোলন করে আসছিল কিছু বিরোধী নেতাকর্মীরা, সেই আন্দোলনের দাবির প্রেক্ষিতেই প্রফেসর ইউনূস ক্ষিপ্ত হয়ে, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে, ক্ষোভে দুঃখে তিনি পদত্যাগের কথা বলেছিলেন। আমরা দেখছি গত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে। যদি প্রফেসর ইউনূস পদত্যাগ করে তাহলে কি হবে? দেশের হাল কে ধরবে? এমন প্রশ্ন সকলের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করে তাহলে দেশের হাল ধরার জন্য কোন মানুষটি যোগ্য? অনেকে দাবি করছে ফখরুদ্দিনকে দেশে ফিরিয়ে এনে তাকে ক্ষমতা প্রদান করা হবে। আসলে কি তাই? তিনি কি দেশ চালাতে পারবে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যদি জাতীয় সরকার গঠন করা হয় নির্বাচনের লক্ষ্যে, তাহলে কাকে দায়িত্ব দেওয়া হবে জাতীয় সরকারের? আমরা সেটা কয়েকটা প্রতিবেদন থেকে দেখে আসি, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা। কি হবে কি হচ্ছে এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে, কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, বরং উপদেষ্টাদের অন্তত 5 থেকে 6 জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাও অস্বস্তি বোধ করছেন। বিশেষ করে ছাত্রদের যে এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তাদেরকে বিএনপির মুখপাত্র, বিএনপির লোক হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন। তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন। তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়লো এই ছাত্রদের কারণে। অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইউনূসকে যেমন ক্ষমতা এনেছে, তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে। এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে, সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার। সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং নির্বাচন, দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সেই কথাটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক
আহ্বানে তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমেছে। তারা দুপক্ষই একমত হয়েছে যে তারা সম্মিলিতভাবে এগোবে এবং যাতে নির্বাচন ভেস্তে না যায় এবং নির্বাচনের বাইরে অন্য যে কোনো পরিস্থিতি দেশকে বিপদে ফেলাবে। সুতরাং এই অবস্থায় নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিক সময় জামাত কিন্তু চুপচাপ আছে। বিএনপি যে লাগাতার আন্দোলন করেছে ইশরাকের শপথকে ইস্যুতে, সেখানে কিন্তু জামাত কিন্তু কোনো পক্ষ নেয়নি, কিন্তু এনসিপি কিন্তু বসে থাকেনি। তারা উল্টা যে নির্বাচন কমিশনে যে চাপ দিয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার পদত্যাগ করতে হবে। এর মধ্যে বিএনপি বলেছে যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট অন্তত 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করতে হবে, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে পদত্যাগ করতে হবে। সাথে সাথে এনসিপির পক্ষ থেকে আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একেবারেই তছনছ অবস্থা। যমুনায় 4 ঘন্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে উপদেষ্টারা প্রকাশ্যেই ছাত্র নেতাদের এই ধরনের তৎপরতা, তাদের সরকারি কাজে হস্তক্ষেপ, এই পরিস্থিতি তুলে ধরার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তার আশেপাশে নিচে উপরে কেউই নেই। এনসিপি সরকারকে ডুবাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দূরত্ব বাড়ছে। এমন পরিস্থিতি অনুধাবন করে তিনি যেটা চেয়েছিলেন যে একটা সুন্দর নির্বাচন দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন দিয়ে সরে যাওয়া বা একটা লম্বা সময় থেকে দেশের একটা পরিবর্তন আনা, সেই পরিস্থিতি সম্ভবত আর সম্ভব হচ্ছে না। কেননা তাকে সাপোর্ট করা যেই শক্তি এনসিপি অত্যন্ত ম্যাচুরিটি শো করেছে এবং তাদের কারণে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে সরকারের দূরত্ব বেড়েছে। এই অবস্থায় সরকারকে নিরপেক্ষ থাকার জন্য, এবং যেহেতু বিএনপি বলেছে যে এই সরকার নিরপেক্ষ না, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, সব মিলে এখন যা পরিস্থিতি, তাতে নতুন করে জাতীয় সরকার গঠন করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে বিভিন্ন মহল মনে করছে। দর্শক, সেই কথার সূত্র ধরেই গণজমিন এই রিপোর্টটি প্রকাশ করেছে। হঠাৎ করে এই যে পদত্যাগের ইস্যুটা, এটা কেন আসলো আপনার কাছে? আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই কথাটা স্টুডেন্টদেরকে বলেছেন, যারা গণমাধ্যমে তারা এই কথাগুলো বলেছেন। মানে দুটো কারণ আছে। ধন্যবাদ আপনাকে। মানে দুটোর একটা হচ্ছে যেটা অলরেডি বলা হলো যে তিনি কোনো রকম পেরে উঠছেন না, উনি এখন চলে যেতে চান, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, এটা একটা। আরেকটা হচ্ছে এটাও বলা হলো যে একটা নাটক, আমরা এইভাবে যদি বলি যে উনি কি এরকম করতে চাইলেন যে উনি একটা পরিস্থিতি তৈরি করবেন সো দ্যাট সব রাজনৈতিক দলগুলো তারা যে সমালোচনা করছিল সেগুলো বাদ দিয়ে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। আই এম সরি, সব রাজনৈতিক দল যদি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, আমি লাস্ট মানুষ সমাজে যাকে ব্ল্যাঙ্ক চেক দেব না। একটা দেশের ভবিষ্যৎ জড়িত হয়ে আছে, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন জড়িত হয়ে আছে, আমাদের সার্বভৌমত্ব জড়িত হয়ে আছে যে সরকারের সাথে, সেই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কিছু নাই। ওনার খুব খারাপ লাগছে কেন আমরা করিডোর নিয়ে কথা বলছি, কেন চিটাগং পোর্ট, মানে চিটাগং পোর্ট নিয়ে তো তার একটা বক্তৃতা আছে 15 মিনিট, মানে উনি তো খুব ভালো মোটিভেটার অন্তত কথায়, ওখানে দুর্দান্ত মোটিভেশন দিচ্ছেন চিটাগং পোর্ট দিলে আমাদের কি বিরাট কল্যাণ সাধিত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সো ওটাও কেন আমরা প্রশ্ন করবো? এটা করা যাবে না তা বলছি, কিন্তু আমরা প্রশ্ন করবো না। উনি একটা জায়গায় বলছেন আমি কোনো কথা শুনতে চাই না, এটা কিন্তু পরে ফটোকার্ড হিসেবে আমাদের সামনে এসছে। এই টেন্ডেন্সি তো আমরা মেনে নেব না। তো তাহলে উনি এটা করার চেষ্টা করে থাকতে পারেন যে আমি এরকম একটা হোস্টেজ করা, বা আমি কথ্য ভাষাটা ব্যবহারই করে ফেলি, ঠ্যাক দিলাম, সো দ্যাট সবাই ভয় পেয়ে গেল। খেয়াল করুন, বদরুদ্দিন উমরের মতো মানুষও এখন বলছেন উনি যদি চলে যায় সমস্যা হয়ে যাবে। যদি সমস্যা হয়ে যায় তাহলে কি করতে হবে? এটা করতে হবে। খেয়াল করুন যে মিটিংয়ের রিপোর্ট আমাদের সামনে এসছে, বলা হচ্ছে তারা কাজ করতে পারছেন না, তোমরা সবাই ঠিকঠাক হয়ে আসো। আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনার কাজটা কি? শেখ হাসিনা চলে যাওয়ার পর এক একজনের এক এক স্বার্থ আছে, আমরা মারামারি করবো, আমরা ঝগড়াঝাটি করবো, আমাকে একসাথে করার দায়িত্ব কার? সরকারের। ওনাকে আমরা এরকম ফাদার ফিগার বলেই মেনেছি এবং এনেছি। উনি ডাকবেন, উনি কথা বলবেন, তা না করে উনি ডিভাইসিভ পলিটিক্স করছেন। আবার বিএনপির সাথে বসবো না, জামাতের সাথে বসবো না। জনাব নাহিদের সাথে যা বলেছেন যে অভিমান দেখিয়েছেন, ওনার যদি এই অভিমান হয় সবাইকে দরকার নাই, বিএনপির একজন, 3 জনও না, জামাতের একজন, এরকম সিগনিফিক্যান্ট কয়েকটা দলের একজন করে মানুষ নিয়ে বসে উনি ওনার ক্ষোভ উগরে দিন সবার সামনে এবং বলুন যে তোমরা যদি আমাকে এটা এনশিওর না করো আমি কিন্তু করবো না, আমি চলে যাবো। উনি একটা গ্রুপকে ডাকলেন। এখনো কিন্তু খেয়াল করি ওনার সেই সকল নিয়োগকর্তা তাদেরকে ডেকেছেন। প্রথম ধরে নিয়েছিলাম উনি আবেগ আপ্লুতভাবে বলেন, উনি মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট, তার একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, যাকে আমরা সহজ ভাষায় মাস্টার মাইন্ড বলি, এগুলো বলছেন। কিন্তু উনি দেখলাম একই জায়গাতেই আছেন। এই কাজগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। উনি আসলে, আমার ধারণা উনি চলে যাবেন না, এটা আমার মনে হয় না। উনি ব্ল্যাঙ্ক চেক চাইছেন, আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দেব না। কারণ সোফার যা যা করেছে, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে
এবং রুমিন অলরেডি যেটা বলেছেন যে কিছু লোকজনের প্রভাবে যারা 5 বছরে সরকারকে টেনে নিয়ে যেতে চায় অ্যাট এনি কস্ট, যাদের কিচ্ছু আসে যায় না, বাইরে থাকে, বহু লোকজনের বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে বসে আছে, এই দেশটাকে নিয়ে শেখ হাসিনার একটা শব্দ ব্যবহারই করি, ছিনিমিনি খেলে তারা চলে যাবেন, মানে ছিনিমিনি বললে তার কথা মনে পড়ে আর কি হঠাৎ করে, ছিনিমিনি খেলে চলে যাবেন, তারা যেহেতু বিদেশের নাগরিক, তাদের কিছু আসে যায় না, সরি আমরা এটা নিয়ে এসব করতে দেব না, উইল ফাইট টু দ্য লাস্ট পয়েন্ট। সুতরাং ওনাকে শ্রদ্ধা করি কিন্তু পূজা করি না। পৃথিবীতে পূজনীয়, আমরা হয় না পরম পূজনীয় অমুক, পরম পূজনীয় কোনো মানুষ নাই আসলে। উনি একটার পর একটা যেসব ভুল করেছেন, যেটার মাধ্যমে এই সংকটগুলো তৈরি করেছেন, এখনো করে যাচ্ছেন, খুব বেসিক ধরনের ম্যানেজমেন্ট উনি আসলে পারেন নাই। আমি এটা স্বীকার করি, শেখ হাসিনা যাওয়ার পর থিংস ওয়ার সো টাফ, আমাদের ইনস্টিটিউট বলে কিছু ছিল না, সব ভেঙে গেছে। এবং এটা কি অবস্থায় ছিল ডক্টর ইউনূসের চাইতে আমি বেটার জানি, আমি এটা ক্লেম করি। কেন ক্লেম করি জানেন? উনি এখন হয়তো সরকারের ভেতরে ঢুকে জানেন, উনি এত এন্টার সময় এই দেশে আসা যাওয়া করেছেন, উনি দেশ নিয়ে মাথা ঘামান নাই আসলে। উনি শেষে মাথা ঘামিয়েছেন যখন তাকে শেখ হাসিনা ঝামেলা করতে গেছে, তার আগ পর্যন্ত উনি খুব বেশি প্রস্তুত ছিলেন। এবং যেন খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে প্রথম উনি বলেও ফেলেছিলেন উনি এগুলোতে ইনভলভ হতে চান না, উনি ভেবেছিলেন তাতে উনি সেফ থাকবেন। উনি নিজের মুখে স্বীকারোক্তি করেছেন। ওনার চাইতে আমি বেশি জানি, কারণ এসব নিয়ে দীর্ঘদিন থেকে বলি, লিখি, সো সংকটটা আমি জানি। কিন্তু এই সংকটেও এই সরকার আরো অনেক ভালো পারফর্ম করার কথা ছিল। এই তিনটে নিউজ দেখেন। একটা, বিএনপি নির্বাচন নিয়ে ঈদের পরে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনূসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এই চারটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে চার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে, ঘুরে মাগুর চ্যাং। আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল, সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে, গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে। এইগুলার বিচার যেন না হয়, এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়, শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বেই প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনূসকে, নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে, ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে, ওই গেছে যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে, ইন্ডিয়া সিক্কত দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে কে হুয়া করে সিক্কত দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার, ভুয়া ভোটার তালিকা করছিল। ক্রসফায়ার করবে, ক্রসফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসি 4টা এপিসোড কইরা। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসিছে যেভাবে সেভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে, তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি, রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের গতি কি, চিকিৎসাই তো হবি না তো ঘরে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে, আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনূস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে, এটা সহ্য হতেছে না। কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি, আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি। একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন। পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে।
তো আপনি কি এইগুলা পান না? আপনি ভোট দিতে পারেন না, ঘুষ ছাড়া ফাইল নড়ে না, বাজার ফাংশন করে না, আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য, ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায়, সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। তো বিশ্বাস আছে? থাকে না। যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে, সেখানে পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন। আর কত বলবো? এই বিশ্বাসটাই ডেমোক্রেসি। শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না, ভোট ডেমোক্রেসির একটা পার্ট। হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না, সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে, ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে, ভেঙ্গা পড়ছে একেবারে। এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে। সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া? ভয় দিয়া, টেরর দিয়া। ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন কইরা স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন কাটতো ভয়, সারাক্ষণ ভয়, চাকরির ভয়, সম্পদ হারানোর ভয়, অপমানের ভয়, জেলে যাওয়ার ভয়, গুম হওয়ার ভয়, মাস্তানি শিকার হওয়ার ভয়। প্রেসিডেন্ট সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে? কারণ ভয় দিয়ে তো প্রেসিডেন্ট শাসন করতেছে না, আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই। এই যে গ্যাপ, এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে। সেজন্য সংস্কার, এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে, যেই আসুক ক্ষমতায়। তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই, মাপ নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয়। এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দিপড়া মাস্তান আনিছে, সে হইতেছে ওয়াকার। ওয়াকার সেই উর্দিপড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপির। সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে। কিভাবে? আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বনজামাই। শুধু তাই না, সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে। ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে। শুনেন ইন্ডিয়ার সেনা প্রধানের কণ্ঠেই শুনেন। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let-up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করে দিয়েছে। শুনেন। The army chief is against it. He is seen as a pro-India officer. ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে। এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতি বুঝেন না বা করেনও না, অথবা করতে পারেন না। কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে। এর কারণ কি? তিনটা কারণ, প্রধান কারণ। প্রথমত, তার সরকার দুর্নীতিমুক্ত। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দেউলিয়া করে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান। দ্বিতীয়ত, দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার ছিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান। 3 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে, তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে হবে। অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর 95% সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে। কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন। স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয়। আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায়, তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায়। গত পরশুদিন বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে 3টা সত্য উদ্ঘাটিত হয়। কি কি? 1 নাম্বার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে। কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশ এবং কাতর হয়ে পড়ছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে
তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির কইরা প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পারছে। লক্ষ্য করলে দেখবেন, একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেনাপ্রধান, ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে, এইটা তার ইঙ্গিত বা প্রমাণ। শুধু তাই না, দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন, যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি। ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই। তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক, হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন। বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে, এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে। এতে বাংলাদেশ রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে। এতে আমরা শঙ্কিত, হতাশ এবং বিক্ষুব্ধ। উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্বর রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন। অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন, এর ধারণকৃত বিবরণ, রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায়। আর আপনারা জানেন, প্রফেসর ইউনূস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর দায় ওয়াকার এবং বিএনপির। এখন করণীয় কি? ওয়াকার আর বিএনপিকে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি। প্রফেসর ইউনূস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে, আমি তারিখও বলছি, সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে, যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে, সংস্কারটা সম্পূর্ণ হয়, রাষ্ট্রটা গড়ে ওঠে। কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। আমি যেহেতু এর আগে করতে পারবো না, নির্বাচন দিতে প্রস্তুত হতে পারবো না, আমি বিএনপি আর সেনাপ্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই। আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। প্রফেসর ইউনূসের নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায়, নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাইতে পারবেন? পাবলিকের মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না। এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে? নিজেরাই হাসিনা যেরকম হাত মারার নির্বাচন করেছিল, ওরকম হাত মারার নির্বাচন করতে হবে। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। নেন, ক্ষমতা নেন, এতই শখ নেন, নিজেরাই নেন। আমির খসরু মাহমুদের প্রধান উপদেষ্টা বানান, দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেবে, করুক না। মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন। একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে, আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ চারজনে মিলে একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয়। বিএনপির একটা বিরাট অংশ, কেন্দ্রীয় নেতাদের বহু 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 নেতা প্রত্যক্ষভাবে ভারত ও আওয়ামী লীগের জন্য কাজ করছে। আমাকে বিএনপিরা সমর্থকরা, অন্ধ সমর্থকরা গালাগাল করবে। আমি আমার ব্যাপারে সৎ, আমার কোনো এজেন্ডা নাই। আমি আজ বলছি যেটা আমরা চাই, যে টাইটেল আজকের জাতীয় সরকার চাই। আপনাদের মনে আছে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, তারপরে লাগাতার 8 মাসের বেশি, আমি বোধহয় ইউটিউবের মধ্যে অন্যতম যে বলেছে বারবার 5 থেকে 10 বছর ডক্টর ইউনূস শাসন করুন। তিনি ম্যান্ডেট নিয়ে এসছেন। মির্জা ফখরুল প্রমুখ যখন বলছেন অনির্বাচিত সরকার, সেটার আমি ঘোরতম বিরোধিতা করেছি। যে আপনারা কি, আপনাদের কি ম্যান্ডেট আছে? আপনারা 40% ভোট নিয়ে ক্ষমতায় যান, আর ডক্টর ইউনূসের কমপক্ষে 80% লোকের সমর্থন রয়েছে। এটা আমি বানিয়ে বলছি না। যারা আমার শো দেখেছেন গত এই 8-9 মাস, তারা জানেন আমি কিভাবে অন্ধভাবে ডক্টর ইউনূসকে আমি সমর্থন করেছি। তারেক রহমানও করেছেন, বলেছেন ডক্টর ইউনূসের দরকার। আমি বলেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ এই ব্যক্তিত্ব আমাদের দরকার। যদিও আমি প্রকাশ্যেই বলেছি, লিখেছি, আমি গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট, এনজিও বিজনেসে বিশ্বাস করি না।
একটা দেশের উন্নতির জন্য এনজিও দিয়ে উন্নতি হয় না, দেশের উন্নতির জন্য একটা সরকার লাগে, সৎ বলিষ্ঠ সাহসী সরকার। এনজিও জাতীয় কোনো জিনিস দিয়ে কোনো দেশ পৃথিবীতে উন্নত হয়নি। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এবং আরো যারা উঠছে, চীন বলেন, এরা কেউ এনজিও দিয়ে বড় হয় নাই। এরা শক্ত সমর্থ সৎ শাসক বৃন্দের দ্বারা নেতৃত্ব সরকার দ্বারা উন্নত হয়েছে। সুতরাং এনজিও গুলোকে আমি রাবিশ বিনে ফেলে দেওয়ার কথা চিন্তা করি। কিন্তু ডক্টর ইউনূস যদিও উনি এনজিওর খুবই গুণগ্রাহী, এনজিওর প্রশংসা করেন, এনজিওর কথা বলেন, আমি ওগুলো নিয়ে অ্যাগ্রি করি না। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস কুড বি অ্যান অ্যাসেট। ডক্টর ইউনূসকে সারা পৃথিবীর লোকে চেনে এবং তিনি টেলিফোন করে যে কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলতে পারেন। সেই জন্য আমি মনে করেছিলাম ডক্টর ইউনূসের দরকার বাংলাদেশকে বাঁচানোর জন্য। কিন্তু তিনি চুপ পুরো দিনে শপথ গ্রহণ করলেন, কি লজ্জার ব্যাপার। এবং তিনি ওয়াকার, আসিফ নজরুল, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল লোকদের তিনি সঙ্গে সঙ্গে নিয়ে কাজ করছেন এবং এখনো করে যাচ্ছেন। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূস 5 বছর থাকতে পারবেন। আমি এটা কিছুদিন আগেও তো বলেছি, উনি যখন শপথ নিলেন সেখানে কি লেখা ছিল আমি 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য, 3 বছরের জন্য প্রধান উপদেষ্টা হচ্ছি? ওটা লেখা নেই, ওটা ভেগ রয়েছে। উনি 3, 4, 5, 10 বছর থাকতে পারবেন, প্রোভাইডেড উনি একটা জাতীয় সরকার গঠন করেন রাজনীতিবিদদের নিয়ে। সেখানে যদি বিএনপি মনে করে জয়েন করবে, করুক। বিএনপি বা সমমনা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, 14 দল যেগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য দল দিয়ে একটা জাতীয় সরকার ডক্টর ইউনূস যদি গঠন করেন, আমি এক্ষুনি আবার ওনাকে সমর্থন করতে শুরু করব। যেটা আমি চেয়েছিলাম সেটা যদি উনি করেন। এছাড়া উনি যদি বলেন জাতীয় সরকার করবেন না, এই যে রেজওয়ানা একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নিইনি। ওনার প্রেস সচিব কিভাবে অসভ্যভাবে আমরা করিডোর করার থেকে শুরু করে আরাকানকে আমরা ট্রানজিট দেব, যা ইচ্ছা তাই করবো, আমাদের সবকিছুর ম্যান্ডেট আছে, আমরা পোর্ট ডেভেলপ করব ইত্যাদি, এরকম কোনো কথা কিন্তু নেই। একটা সুশাসন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট আপনার বার্মাতে গিয়ে, মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির সঙ্গে ট্রানজিট দেবে, এই যে কাজ কারবার গুলো ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান করেছেন, এগুলো গর্হিত অপরাধ। এর আমি নিন্দা করবই করব। তাতে ইউনূসপন্থীরা আমার উপর রাগান্বিত হলেও আমার কিছু করার নেই। তবে উনি যে এনজিও গভর্নমেন্ট যেটা বলে, চট্টগ্রাম আর এনজিও, এই নিয়ে ওনার অ্যাডভাইজার উনি বলেছেন হাতের কাছে যাকে পেয়েছি তাকে নিয়ে আমি সরকার গঠন করেছি। এটা একটা খুবই অশোভন উক্তি ডক্টর ইউনূসের পক্ষে। তবে উনি যদি একটা জাতীয় সরকার গঠন করেন, চুপ্পু ও ওয়াকারুজ্জামানকে অবিলম্বে বিচারের ব্যবস্থা করার জন্য তাকে গ্রেফতার করেন, তাহলে কিন্তু দেখবেন পুরো খেলাটা বদলে যাবে। যারাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সুপ্ত আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ডে যারা রয়েছে, তারা চুপসে যাবে। আওয়ামী লীগের কিন্তু দিন শেষ। ভারত থেকে ওদেরকে বের করে দেবে 2000-এর বেশি। ওরা কোথায় যাবে? ফেউ ফেউ করে ঘুরে বেড়াবে। ওদের অনেকে না খেয়ে মারা যাবে, পয়সা যাদের আছে তারা বাঁচবে, বাদ বাকি করে না খেয়ে মারা যাবে, প্রকাশ্যে আসতে পারবে না, বোরকা পরে ঘুরে বেড়াতে হবে শামীম ওসমানের মতো। সুতরাং আওয়ামী দালালদের গ্রেপ্তার করতে হবে এবং ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করাটা ফরজে আইন, ওয়াজিব হয়ে গেছে ডক্টর ইউনূসের জন্য। তিনি বাংলাদেশের যে আর্মি অ্যাক্ট 1952 সালের অ্যাক্ট লঙ্ঘন করেছেন। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং ডক্টর ইউনূসের সরকারকে উনি পরোক্ষভাবে উনি দায়ী করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। জাতীয় সরকার গঠন নিয়ে আপনারা দু একটা মতামত জানাবেন কমেন্টে। আপনারা কি চান জাতীয় সরকার গঠন করা হোক নির্বাচনের লক্ষ্যে, নাকি আপনারা চান প্রফেসর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই দেশ পরিচালনা করুক? আপনারা কি বলতে চান? আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানাবেন। আপনাদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূসের সরকার কেমন দেশ পরিচালনা করছে? আপনাদের কাছে তার দেশ পরিচালনাটা কেমন লাগছে? বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ডের, প্রফেসর ইউনূসের এই সরকারকে নিয়ে নানাবিধ বিতর্ক সৃষ্টি করছে। তবে সাধারণ মানুষ কিন্তু চাই ডক্টর মোহাম্মদ ইউনূসই ক্ষমতায় থাকুক, অন্তর্বর্তীকালীন সরকারই দেশ পরিচালনা করুক। তার কারণ
তারা যথেষ্ট পরিমাণে এই ক্রান্তি লগ্নে দেশের হাল ধরে দেশটা অনেক পরিবর্তনে এনেছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। শুধুমাত্র নির্বাচনের জন্য তো প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় আসেনি, ক্ষমতায় বসেনি, বা জনগণ তাদেরকে ক্ষমতায় দেয়নি। দেশের একটা পরিবর্তন দরকার, একটা সংস্কার দরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা জানাবেন। আল্লাহ হাফেজ।